ইস্ট আফ্রিকার যে দেশগুলো আমরা টার্গেট করেছি, দক্ষিণ সুদান, উগান্ডা এবং কেনিয়া। সাউথ সুদানের অল মিনিস্টার্স, অল জেনারেলস আমার ক্লায়েন্ট। ইন্ডিয়ানরা 70% মার্কেট দখল করেছে এনিওয়্যার অ্যান্ড এভরিওয়্যার। এমনও তো দিন আসতে পারে যে পাকিস্তানের কাছে ভারত তেল আমদানি করতে হতে পারে। কোনো সময় বিজনেসে অপশন কাউকে দিতে নাই, মানে অপশন থাকবে এরকম বিজনেস যাওয়া উচিত না। ট্রাম্পের সাথে এই বাণিজ্য যুদ্ধের সবচেয়ে লাভবান হচ্ছে পাকিস্তান। মার্কিন প্রশাসন বা ট্রাম্পের ইচ্ছার বিরুদ্ধে গেলে ফলাফল ভালো হবে না। একটা সময় ছিল মার্কিন প্রেসিডেন্টরা বাংলাদেশের নামই জানতো না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, আমি আপনাদের হোস্ট ডেল এইচ খান স্ট্র্যাটলগের নতুন একটি এপিসোড নিয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের সাথে উপস্থিত আছেন আজকের অতিথি হিসেবে জনতার দলের মাননীয় চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শামী কামাল স্যার, যিনি একই সাথে ভূ রাজনৈতিক বিশেষজ্ঞ এবং সামরিক বিশেষজ্ঞ। আমরা আজকে মূলত আলোচনা করব এই যে ট্যারিফ যুদ্ধে আমরা একটি সাময়িক জয় পেয়েছি, এই জয়ের সুফল কতটা আমরা তুলতে পারবো। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ট্যারিফ যুদ্ধে অ্যাডিশনাল বম্বার্ডমেন্টের শিকার হয়েছে, এর ফলে কি আমাদের কোনো লাভ আছে কি না সেটা আমরা আলোচনা করার চেষ্টা করব। একই সাথে আমরা চেষ্টা করব ইস্ট আফ্রিকাতে আমাদের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে, এবং ফাইনালি নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে কি হতে যাচ্ছে সামনে। স্যার, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। স্যার, শুরুতেই আমরা শুরু করতে চাচ্ছি আমাদের যে প্রথম সাফল্য এবং প্রথম জিজ্ঞাসা সেটা নিয়ে। সেটা হচ্ছে যে ট্রাম্প আমাদের উপরে তার ম্যাডম্যান থিওরি যেটা আপনি বলেছিলেন সেটা আরোপ করে 35% ট্যারিফ অ্যাড করার চেষ্টা করেছিল। আমরা খুব দক্ষিণ এশিয়ার একটা ছোট্ট রাষ্ট্র হিসেবে যথেষ্ট চেষ্টা করার পর এটা 20%-এ নামিয়ে আনতে সমর্থ হয়েছি। এক্ষেত্রে স্যার ইন্টারনালি আমাদের জন্য এটা কতটা ইতিবাচক বলে আপনি মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ আমাকে স্ট্র্যাটলগে আমন্ত্রণ জানানোর জন্য। সর্বপ্রথম বলতে হবে দক্ষিণ এশিয়ার ছোট দেশ আর বাংলাদেশ নেই। মাশাআল্লাহ। গত 54 বছরে আমাদের আর্থসামাজিক, অর্থনৈতিক এবং ভূকৌশলগত যে গুরুত্ব বেড়েছে, এটা কিন্তু একটা ইন্ডিকেশন দেয়। একটা সময় ছিল মার্কিন প্রেসিডেন্টরা বাংলাদেশের নামই জানতো না। ইভেন গত টার্মে যখন বাংলাদেশের সম্পর্কে ট্রাম্পকে অভিযোগ করা হচ্ছিল, মানে একজন মহিলা কি সাহা নামে, ঠিক আমার নামটা মনে নেই, তো তখন ট্রাম্প বলছিলেন ইউ আর টকিং অফ হুইচ ল্যান্ড। ওকে, মানে বাংলাদেশ সম্পর্কে তার ধারণা ছিল এরকম। আর এখন আমরা দেখতে পাচ্ছি যে সে একই ট্রাম্প মানে বাংলাদেশকে স্পেসিফিক উল্লেখ করে বাংলাদেশের কাছে কি চাহিদা সেসব নির্ধারণ করে চিঠি দিচ্ছে। সুতরাং এটা বড় একটা গুরুত্ব বহন করে। কার সুবিধা কার অসুবিধা সেদিকে আমরা না যাই, কিন্তু আমরা যে কূটনৈতিকভাবে এটাকে আমি খুব বড় ধরনের একটা সাফল্য দেখতে পাচ্ছি এই গভর্নমেন্টের। যে করেই হোক না কেন, দিন শেষে আমি দেখব যে বাড়তি ট্যারিফ যেটা 37% ছিল, 37% থেকে 35 থেকে এখন 20-এ নেমেছে। এটা একটা বড় ধরনের বাণিজ্যিক বিজয়, কূটনৈতিক এবং বাণিজ্যিক বিজয়। কেননা ট্রাম্পের যে বিষয়গুলি ছিল তিনটে, এক হচ্ছে গিয়ে ট্যারিফ, দুই হলো গিয়ে সুশাসন, তিন হচ্ছে গিয়ে বাংলাদেশ কোন দেশের সাথে কি সম্পর্ক রাখবে সেটার বিষয়ে অনেক কিছু ছিল, এবং এখানে অনেক কিছু ডিসক্লোজ করা সম্ভব না বা সম্ভব হয়নি, এটাই শর্ত ছিল। তো আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়টা দেখতে পেলাম যে আমি দেখব যে আমার প্রতিদ্বন্দ্বী কারা এই রেডিমেড গার্মেন্টস বা অ্যাপারেলসে। আমার প্রথম প্রতিদ্বন্দ্বী হচ্ছে চীন। সে চীনের উপরে বাড়িয়ে দিয়েছে সম্ভবত 30%। দ্বিতীয় প্রতিযোগী হচ্ছে ভিয়েতনাম আমাদের সাথে একবার। এরপরে কিন্তু আসে ভারত এবং পাকিস্তানের নাম। ভারত এবং পাকিস্তান 19-এ নেমেছে। সুতরাং এদিক থেকে বলতে পারেন যে এই ট্রাম্পের সাথে এই বাণিজ্য যুদ্ধের সবচেয়ে লাভবান হচ্ছে পাকিস্তান। আচ্ছা, আরও কিছু ইন্টারনাল ব্যাপার আছে পাকিস্তানের সাথে, সেটা আমি পরে আসছি। কিন্তু বাংলাদেশ যেটাতে যে জায়গাটা এসে দাঁড়ালো, বাংলাদেশের যে বায়ার মাঝে যখন ট্যারিফ 35-এ আসলো তখন কিন্তু অনেক অর্ডার ক্যান্সেল হয়েছিল। এটা কিন্তু আবার রিজিউম হয়েছে গত 2-3 দিনে, আবার এটা রিজিউম হয়েছে, এবং যেটা ধারণা করা হয়েছিল সেটার থেকে আমরা ভালোর দিকে যাব, কেননা আমরা এবার মার্কিন কটন নিয়ে আসছি।
মার্কিন কটন কিন্তু ভেরি গুড স্ট্যান্ডার্ড। আমরা অনেক কটন যদি সিএস কান্ট্রি, মধ্য এশিয়ান কান্ট্রিগুলোর কটন ভালো, উজবেকিস্তান, তাজাকিস্তান, কিন্তু আমরা একটা সময় দীর্ঘদিন ভারতের কটন নিয়ে আসছি, যেটা কিন্তু ময়েশ্চার অনেক বেশি, মানের দিক থেকে ততটা উন্নত নয়। এখন মার্কিন কটন আসার পরে কোয়ালিটি কিন্তু আরও ইমপ্রুভমেন্ট করবে। সো এখানে একটা বড় সম্ভাবনা আমাদের তৈরি হচ্ছে, মানে আমাদের মার্কেট আরও এক্সপ্যান্ড করবে। স্যার আরেকটা জিনিস আমি গার্মেন্টস ব্যবসায়ীদের সাথে কথা বলতে গিয়ে শুনলাম, সেটা হচ্ছে ভিয়েতনামের কটন সোর্স হবে, ইয়ার্ন সোর্স হচ্ছে চায়না। আর চায়না থেকে যখন ও ইম্পোর্ট করবে তখন ডিউটিজ আরও বাড়বে। এবং সেক্ষেত্রে এবং আমি দুইটা জিনিস বললাম, এক হচ্ছে আমরা যখন মার্কিন কটনটা নিয়ে আসবো, এটা কোয়ালিটি ভালো। সেকেন্ডলি হচ্ছে যাদের সাথে আমাদের কম্পিটিশন তারা কিন্তু অ্যাট পার। বিশেষ করে আমাদের কম্পিটিশন চায়না নাম্বার 1 ইন রেডিমেড গার্মেন্টস, বাংলাদেশ হয়তো দ্বিতীয়তে। তো সুতরাং চায়নার কিন্তু এটা বেশি। সো এইটার জায়গায় একটা অ্যাডভান্টেজ পাবো। এখন আসি যে ভারতের যে পরিস্থিতি তৈরি হয়েছে, এইটা কিন্তু ভারতকে মারাত্মক ব্যাকফুটিংয়ে ফেলে দেবে। এটা একটা জিনিসে প্রমাণ করে যে ট্রাম্প ওই যে পাগলা রাজা নীতি যেটা গ্রহণ করেছে, সুতরাং তার সাথে কেউ যদি কোনো ধরনের জেদাজেদি যায় তাহলে তার বড় ধরনের ক্ষতির মুখোমুখি পড়তে হবে। এটা একটু ব্যাকগ্রাউন্ড না দিলে পরে আমাদের দর্শকরা বুঝবে না আপনি যেটা বলছেন এখন স্যার। সেটা হচ্ছে যে শুধু দর্শক আপনারা সবাই জানেন যে যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছিল তখন রাশিয়া থেকে তেল কেনার কারণে ইউরোপিয়ান কিছু সাংবাদিক জয়শঙ্করকে আপত্তি করে প্রশ্ন করেছিল যে আপনারা কেন রাশিয়া থেকে তেল কিনছেন। তো তখন জয়শঙ্কর কিন্তু বেশ গর্ব করে বিভিন্ন ধরনের কথা বলেছিল। তো এবার এই পরিস্থিতিতে এসে ট্রাম্প যখন বলল যে খবরদার তুমি রাশিয়ার কাছ থেকে তেল কিনবে না, এবং জয়শঙ্কর যখন আবার বলল যে ভারত তার জাতীয় স্বার্থে যে কোনো সিদ্ধান্ত নিবে, এটা কাউকে জিজ্ঞেস করবে না, তার উত্তরে পাগলা মোদি যেটা করলো সেটা হচ্ছে যে অলরেডি ভারতের উপরে যে ট্যাক্স টেরিফ অ্যাড করা হয়েছিল তার উপরে দুম করে আরো 25% অ্যাড করে দিল। হ্যাঁ, মানে ট্রাম্পের কথা বলছেন আপনারা। তো এই পরিপ্রেক্ষিতে স্যার, আচ্ছা, এখানে যে বিষয়টা হচ্ছে আপনি সঠিক বলেছেন, মানে যেটা মানে ট্রাম্প বা মার্কিন প্রশাসন এখানে বোঝাতে চাচ্ছে, মার্কিন প্রশাসন বা ট্রাম্পের ইচ্ছার বিরুদ্ধে গেলে ফলাফল ভালো হবে না। খুব ক্লিয়ার মেসেজ এটা। এখন দেখুন, যখন 25% করলো তখন কিন্তু অলরেডি ভারত বিপাকে পড়ে গেল। বিকজ যদি বাংলাদেশ যদি ভারতের প্রতিদ্বন্দ্বী হয়, তা যে জিনিসটা আমরা 100 টাকা 120 টাকায় দিতে পারছি ইউএসএ, এখানে ভারতকে দিতে হবে 125 টাকা। সুতরাং অলরেডি, এবং এখানে $1 টাকা $2 টাকা $1 ইস এ হিউজ ডিফারেন্স ম্যাটার করে। সুতরাং একটা ব্যাকফুটে, মানে ভারত বাংলাদেশের কাছে এই ক্ষেত্রে ব্যাকফুটে চলে গেল। দ্বিতীয়ত হলো, গত সপ্তাহে ট্রুথ সোশ্যালে ট্রাম্প, ওই যে বললাম যে পাগলা রাজার কিছু বৈশিষ্ট্য আছে, সে মানে মোদি ভারতের প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে অনেক কিছু মানে নেগেটিভ কথাবার্তা বললেন, যে মানে ভদ্রতা অনুযায়ী আমাকে ফোন করতে পারতো বা যোগাযোগ করতে পারতো, এই বিষয়গুলি আসছে। এগুলো অনেকটাই হাস্যকর যদিও, কিন্তু সে ইঙ্গিত দিয়েছে, সবচেয়ে বড় ইন্ডিকেশন দিয়েছে পাকিস্তানের মাধ্যমে। পাকিস্তান হাসতে হাসতে ট্রাম্প এমনও বলেছে যে এমনও তো দিন আসতে পারে যে পাকিস্তানের কাছে ভারত তেল আমদানি করতে হতে পারে। তার মানে এখন ট্রাম্প প্রশাসন বা ট্রাম্প পাকিস্তানের মানে ওয়েলথ সেক্টরে হাত দিয়েছে, এবং মার্কিন অনেক বড় বড় বিনিয়োগ ওয়েল কোম্পানিকে এখন পাকিস্তানে বিনিয়োগ করাচ্ছে। সো ইটস এ হিউজ ম্যাটার, এবং তাদের তো 19% নামিয়ে দিয়েছেন। দেখুন, ট্রাম্প এবার যখন ক্ষমতা আসলো, এক সপ্তাহের মধ্যে মোদি ইউএসএ ভিজিটে গেলেন এবং বললেন যে 2035-এর মধ্যে সম্ভবত $500 বিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্যের কথা দ্বিপাক্ষিক ঘোষণা করলেন। তো সেটা নিয়ে সবাই ধরে নিয়েছিল যে ভারত ইউএস রিলেশন এখন তুঙ্গে পৌঁছাবে, দিস দ্যাট। কিন্তু প্রকারান্তে দিন শেষে দেখা গেল যে এখন সবচেয়ে খারাপ সম্পর্কে যাচ্ছে ভারত ইউএস সম্পর্ক, এবং এখন কার্যত এখন সিরিয়ার ছিল হাইয়েস্ট 41, সেটাকে এক্সিড করে এখন 25% 50 হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট হচ্ছে ভারতের উপরে। এটা একটা ট্রাম্পের নাখোশ হওয়ার মতো ব্যাপার, এবং অলরেডি ভারতের মিডিয়া সব পার্লামেন্টে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, এটা অন্যায়, এটা অবিচার, এটা আনজাস্ট। ট্রাম্প এটা কেয়ার করে না। ট্রাম্প স্পষ্ট বলেছে, এই গত 2-1 দিন আগে জয়শঙ্কর এটা বলেছেন,
যে ইউএসএ তো ইউরেনিয়াম নিচ্ছে রাশিয়ার কাছে, তাহলে আপনারা নিতে পারলে আমরা নিতে পারবো না কেন? সো এরকম অনেক ব্যাপার। তা এখন প্রসঙ্গ হচ্ছে যে সর্বসাকুল্যে ভারত খুব বড় ধরনের একটা ঝামেলায় পড়বে, এটা কোনো সন্দেহ নেই। এবং এটাও ঠিক, কোনো বিকল্প নাই ট্রাম্পের সাথে নেগোসিয়েশন করতে না করলে, তা ট্রাম্প প্রশাসনকে যদি মন গলানো না যায় তাহলে এই বিপদ আপনার বাড়তেই থাকবে। সেদিক থেকে আমি বলবো না, ভারত প্রচণ্ড বেকায়দায় পড়ার মতো অবস্থায় যাচ্ছে। আর আমরা সেদিক থেকে যতই আমরা সমালোচনা করি সরকারের, এটা একটা অভাবনীয়, একটা আউটস্ট্যান্ডিং একটা ডিপ্লোম্যাটিক মুভ হয়েছে, যার মাধ্যমে বাংলাদেশ প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের যদি বলেন তার 10-11 বছর মধ্যে সবচেয়ে বড় সাফল্য আমি এটা দেখছি। রাইট স্যার। ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু স্পেসিফিক মানে স্বজনপ্রীতি ব্যতি রেখে আদারওয়াইজ তার যে ইন্টারন্যাশনাল অ্যাকিউমেন এবং ইনফ্লুয়েন্স, তার প্রেক্ষিতে বাংলাদেশ কিন্তু দারুণভাবে উপকৃত হচ্ছে। এবং আমরা যারা পলিটিক্যাল অ্যানালিস্ট, তারা আসলে বোঝার চেষ্টা করি যে একটা স্পেসিফিক অনিবন্ধিত দলের প্রতি তার যে অন্ধ স্নেহ, তা আসলে দেশকে কোথায় নিয়ে যাবে। কিপিং হ্যাভিং সেড দ্যাট, এটা হিস্টোরি উইল আনসার ওয়ান ডে যে আসলে এটা আসলে কেন করছিলেন উনি। বাট যেই জায়গাটায় আমরা আলোচনা করতে চাই স্যার, সেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0 নামে একটা থিওরি আছে। ইভেন পলিটিক্সেও আমরা রেটোরিক হিসেবে বলি যে তার পলিটিক্যাল 3-0 আছে: সংস্কার, বিচার, নির্বাচন। একই রকমভাবে তার সোশ্যাল বিজনেসের ক্ষেত্রে যে 3-0 ছিল, তার ভিতরে 3টা জিনিস: একটা হচ্ছে নেট কার্বন এমিশন 0, পভার্টি 0, আর হচ্ছে আনএমপ্লয়মেন্ট 0। তো সেই 3-0 থিওরির প্রবক্তা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস 1 বছরে বেকারত্ব নিয়ে খুব বেশি কাজ করার সুযোগ পাননি। বরং ইয়াংদের রাজনীতিতে আসার ব্যাপারটা উনি পরোক্ষভাবে যেহেতু ইন্সপায়ার করেছে, তাতে স্যার সূচক যেটা বলছে স্যার, যে গত কোয়ার্টারে, অক্টোবর-ডিসেম্বর কোয়ার্টারে আনএমপ্লয়মেন্ট রেট ছিল 4.63, আর 2025-এর প্রজেক্টেড হচ্ছে 5.06। মানে এটা বাড়ছে, ক্রমবর্ধমান। এবং এই ক্রমবর্ধমান বেকারত্বের মূল কারণ হচ্ছে অস্বাভাবিক মুদ্রাস্ফীতি, বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ না থাকা, রাজনৈতিক অস্থিরতা, এবং নো নিউ জব ক্রিয়েশন, মানে নতুন করে কোনো জব ক্রিয়েট হচ্ছে না স্যার। জনতার দলের চেয়ারম্যান হিসেবে আপনি শুরু থেকেই যেটা আমাদেরকে প্রমিস করছেন যে বেকারত্ব এবং দুর্নীতি নিরসনে আপনার দল প্রচণ্ডভাবে কাজ করবে, এবং তার পাশাপাশি আপনি খুব চমৎকার একটা আইডিয়া নিয়ে আসছেন, যেটা হচ্ছে যে এই বেকারত্ব নিরসনের ক্ষেত্রে ইস্ট আফ্রিকায় বিনিয়োগ একটা দারুণ অপরচুনিটি হতে পারে। মানে আমরা শুধুমাত্র লেবার সাপ্লাই বাদেও মানে ইস্ট আফ্রিকায় যদি স্কিলড লেবার প্লাস হচ্ছে ইনভেস্টর করতে পারি, তাহলে দ্যাট ক্যান বি এ নিউ ফাউন্ডল্যান্ড ফর আস। তো এই প্রেক্ষিতে ইস্ট আফ্রিকার যে সম্ভাবনা বা পটেনশিয়ালটা আপনার কাছে খুব সহজে একটু বুঝতে চাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ আরেকবার। আমরা যে জিনিসটাকে মোটা দাগে বলতে পারি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে এজেন্ডাগুলি ছিল খুবই চ্যালেঞ্জিং। যে ত্রয়ী এজেন্ডার মধ্যে হচ্ছে গিয়ে সংস্কার, বিচার এবং নির্বাচন। তো এগুলির জন্য অন্তর্বর্তীকালীন সরকার সময় যেমন যথেষ্ট পায়নি, তেমন সবচেয়ে বড় যেটা ডিফিকাল্টি ছিল, কোনো পক্ষ থেকে সহযোগিতা পায়নি। তো সব কিছু মিলে দেখুন, রাজনৈতিক অস্থিরতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির এরকম মারাত্মক অবনতি, তো প্রতিবেশী দেশদের সাথে কূটনৈতিক সম্পর্কের অবনতি, ট্যারিফ যুদ্ধ, সব কিছু মিলে আপনি যদি দেখেন গত 10-11 মাসে বাংলাদেশে, গত 1 বছরে বাংলাদেশের যে পরিস্থিতিটা, এটা স্বাধীনতার পরে এরকম অস্থির, অস্বাভাবিক, বিশৃঙ্খল মানে পরিস্থিতি কখনো যায়নি। সো এর মধ্যে হঠাৎ করে জব ক্রিয়েশন হবে, এমপ্লয়মেন্ট মানে এটা মোটেই সম্ভব না। দ্বিতীয়ত হলো যে জিনিসটা দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে, যে বিনিয়োগ। যদি এফডিআই না থাকে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট না থাকে, তাহলে এর থেকে অপরচুনিটি আসবে কোত্থেকে? জব ক্রিয়েট হবে না। সেকেন্ডলি হচ্ছে যে বাংলাদেশে যে বিভিন্ন জব বলতে তার সরকারি চাকরি না, অনেক কিছু আছে। সো আপনার একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ফ্যাক্টরি বেড়েছে, বিনিয়োগ বেড়েছে, কোথাও নতুন নতুন শিল্প উদ্যোক্তারা আসছে না, বরং ঘটনাটা হচ্ছে
আরও আনকেনি, আরও বেশি হতাশাজনক। যেমন অনেক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, অনেক অনেক ছোটোখাটো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, অনেক বড় বড় ব্যবসায়ী তারা মানে পথে বসে গেছে। সো এগুলির কারণে এই আনএমপ্লয়মেন্টটা বেড়ে গেছে। সুতরাং আমি এটা দোষের কিছু মনে করি না, এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। এখন কথা হচ্ছে যে আমাদের বিকল্প ভাবনা থাকতে হবে। আজকে আমরা ট্যারিফ যুদ্ধকে সামাল দিয়ে একটা ভালো পজিশনে চলে গেলাম, কি শিক্ষা আমরা এখান থেকে নিব? আমরা কি এখনও সেই চোখ বন্ধ করে মার্কিনমুখী হয়ে গদগদ হয়ে 20% আনন্দে লাফাতে লাফাতে এইটাই কন্টিনিউ করবো? যে না, এইটাই হচ্ছে আমাদের মানে চালাক বা শিক্ষিত মানুষ কিন্তু অন্যেরটা দেখে শেখে। অ্যাটলিস্ট মার্কেট ডাইভার্সিফিকেশন তো একটা আছে, আর একটা হচ্ছে যে একটা সিঙ্গেল ইন্ডাস্ট্রির উপরে টু মাচ ডিপেন্ডেন্সি। এটা করা যাবে না, এটা করা যাবে না। যেমন আমাদের এটাকে ডাস্ট ডিজিজ বলা হয়। আজকে আমরা কেন আতঙ্কিত ছিলাম? যদি এটা 35% থাকতো তাহলে পুরো গার্মেন্টস সেক্টর বসে যেত। বিকজ বাংলাদেশের প্রায় শীর্ষস্থানীয় অনেক গার্মেন্টস ফ্যাক্টরি একমাত্র ডেস্টিনেশন হচ্ছে ইউএসএ। এটা যদি আজকে আজকে ভারত দেখেন আপনি, আগামী 1 বছর যদি এটার ট্যারিফের সমাধান না হয় তাহলে কিভাবে এটার, তার মানে কি যে আমরা শুধুমাত্র গার্মেন্টস তো হচ্ছে আমাদের ডাস্ট ডিজিজ, আমাদের এখান থেকে সরে আসতে হবে, বিকল্প চিন্তা ভাবনা করতে হবে। গার্মেন্টস ছাড়া অন্য কোথায় কোথায় আমাদের, যেমন একটা আমাদের রেমিটেন্স, মানে তাহলে রেমিটেন্স আমি স্কিল ম্যান পাওয়ার পাড়াই। আমি আপনাদের যে প্রসঙ্গটা আপনি তুলেছেন, আমি ইস্ট আফ্রিকায় যে দিগন্ত, যে সম্ভাবনাটা দেখতে পাচ্ছি, আর একটা মানে অসাধারণ একটা দিগন্ত। আমরা এখন যে পর্যায়ে আসছি, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আমরা কিন্তু এখন লাভজনক অবস্থায় আসছি। ইস্ট আফ্রিকার যে দেশগুলো আমরা টার্গেট করেছি, দক্ষিণ সুদান, উগান্ডা এবং কেনিয়া, এই 3টা দেশ আমাদের প্রাথমিক। দ্বিতীয়ত আমাদের আছে তানজানিয়া এবং রুয়ান্ডা। সো এইটা হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে ফার্টাইল একটা জায়গা বিনিয়োগের জন্য। তা আমরা এখন যদি স্পেসিফিক আসি, এই যে গার্মেন্টস, তাহলে এইসব দেশের চাহিদা কি? গার্মেন্টস আছে, মেডিসিন আছে, তারপরে প্লাস্টিক ওয়্যার আছে, মানে নেম এনি আইটেম, ইট হ্যাজ গট হিউজ ডিমান্ড ইন দিস এরিয়াস। কিন্তু এই হসপিটালিটি সেক্টরও কিন্তু ভালো কাজ করছে। আমি সাফারি টাফারি আছে যেহেতু, অফকোর্স। এখন আমি আসি যে কান্ট্রি ওয়াইজ, যেমন উগান্ডাতে আমরা আজ থেকে 2 বছর আগে বাংলা হাউস নামে আমরা হোটেল একটা ভাড়া নিয়েছি। সো ডে 1 থেকে আমরা প্রফিটে, অল্প হলেও আমরা প্রফিটে আছি। এবং আমরা অলরেডি একটা হোটেল, এত বেশি এখন চাপ হচ্ছে যে এখন আমাদের সেকেন্ড হোটেলে যেতে হচ্ছে, অ্যানেক্স তৈরি করে, অ্যানেক্স মানে আরেকটা বিল্ডিং নিয়ে আমরা সেকেন্ড হোটেলে গেছি, বাংলা কটেজ নামে। এখানে খুবই ইন্টারেস্টিং একটা ফিলসফি ফলো করেছে রায়ান হলিডের, যেটা উনি বলেন যে কোনো সময় বিজনেসে অপশন কাউকে দিতে নাই, মানে অপশন থাকবে এরকম বিজনেস যাওয়া উচিত না। তাহলে উগান্ডাতে যেটা হলো, ইন্ডিয়ানরা 70% মার্কেট দখল করেছে, এনিওয়্যার অ্যান্ড এভরিওয়্যার, চাইনিজরা 30%। তার মানে ওখানে বাংলাদেশের হিসাবে আপনি যে কোনো সেক্টরে ঢুকেন না কেন, আপনাকে প্রচুর কম্পিটিশন, এবং আপনি দিন শেষে হয়তো বা পরাজিত হবেন, ব্যর্থ হবেন। দ্যাটস ওয়াই আমরা বাংলা হাউস তো কেউ যাবে না, কোনো ইন্ডিয়ান চাইনিজ যাবে না। বাংলা হাউসও করতে পারে, বাংলা খাবারটা কে দিবে ওখানে? বাংলা ভাষাভাষী মানুষটা কে পাবে? সুতরাং আমাদের বাংলা হাউস যে কনসেপ্ট, এখানে কিন্তু 4টা মিশনের আপনার পিসকিপাররা আসেন, এ বাদে অনেক বাংলাদেশি এখন আসেন। সো এটা আমাদের এখন আনচ্যালেঞ্জ বা মানে অপ্রতিরোধ্য একটা সেক্টর হয়ে গেছে। আগে যে হোটেলটা আমরা নিয়েছি, এই হোটেলটাতে আগে পার ডে থাকতো 3 থেকে 4 জন করে বোর্ড, মানে গেস্ট। এখন আমাদের অন অ্যান অ্যাভারেজ 30 মতো গেস্ট থাকে। আমরা এয়ারপোর্ট পিক আপ, ড্রপ, তারপরে দর্শনীয় স্থান ঘুরতে যাওয়া, টিকেটিং, 3 বেলা খাবার সব কিছু, মানে শুধু একটা কল করে দেয়, যে কল করতে হবে যে আমি আসছি অমুক সময়, তার এভরিথিং ইজ সেটেল। তো এই একটা জায়গাটাতে আমাদের বাংলাদেশও, এখন আমরা পাকিস্তান, নেপাল, মানে পৃথিবীর অনেক দেশ থেকে আমরা এখানে গেস্ট পাচ্ছি। সো আমরা এখন চিন্তা করছি যে বাংলা হাউসটাকে এক্সপ্যান্ড করব। বাংলা হাউসটা এক্সপ্যান্ড করার জন্য আমরা এখন মেবি যে হোটেলটা যদি বিক্রি করে, এখন ওই হোটেলের যে মালিক সে এখন বুঝতে পারছে এটা তো লাভজনক হচ্ছে, তখন সেই সো আমাদের এখন নতুন একটা হোটেলের চিন্তা ভাবনা করতে হচ্ছে। সো এটা একটা খুব ভীষণ একটা লাভজনক একটা। ওখানে কি কমন বাংলাদেশি বিনিয়োগকারী যারা, তারা বিনিয়োগ করতে পারবে? হ্যাঁ, পারবে। আমরা এরকম একটা সিস্টেম করছি। আমরা যদি এখন একটা 3 স্টার মানে হোটেলে যাই, তাহলে অফকোর্স আমরা বিনিয়োগকারী এখানে খুঁজবো। হ্যাঁ, এটাকে যেভাবেই বলেন না কেন, আমরা মানে প্রবাসীদের কাছে টাকা নিতে পারি, দেশেদের কাছেও নিতে পারি। এখন আসে দক্ষিণ সুদান একটা দেশ যেখানে বাংলাদেশের থেকে আয়তনে 5 গুণ বড়, কৃষির এর জমি হচ্ছে বাংলাদেশ থেকে 16 গুণ 17 গুণ ফার্টাইল এর জমি, এবং 94% ল্যান্ড হচ্ছে এটা চাষাবাদযোগ্য।
এখানে কয়েকটা ওদের পানি, নীল নদের পাশের দেশ একদম। হ্যাঁ নীল নদ না, এটাকে শ্বেতনীল বলে, হোয়াইট হ্যাঁ, নাইল, হোয়াইট হোয়াইট নাইল নাইলের যেটা। পাশে। তো আমি জানি না কেন খালি মিশরকে নীল নদের দান বলা হয়। এগুলি দেশ মানে এইটা যে নীল নদ বা শ্বেতনীলের যে দান হতে পারে, এটা কাজে লাগায় নেই বলে এই অবস্থা। হ্যাঁ। এখন দক্ষিণ সুদানে আমি গত 2 বছর ধরে কাজ করছি। ওখানে বাংলা বাজার নামে আমরা একটা চেইন শপ চালু করেছি। সো ওখানে কয়েকটা পানির ফ্যাক্টরি ছাড়া কিচ্ছু নেই, নাথিং। এন্টার কান্ট্রিতে একটা কোল্ড স্টোরেজ নেই। শাকসবজি, ডিম থেকে শুরু করে সব কিছু উগান্ডা থেকে আসে, এবং প্রত্যেকটা জিনিসের দাম বাংলাদেশ থেকে 3, 4, 5 গুণ বেশি। যেমন এক ব্যাগ সিমেন্টের দাম $14, যে আনবিলিভ। বাংলাদেশের সবচেয়ে ভালো সিমেন্টের ব্যাগ হচ্ছে হয়তো বা $3 বা $4 বেশি না। সো প্রত্যেকটা ক্ষেত্রে জিনিসটা এরকম। তো ওখানে আমাদের এখন ইলেকট্রনিক্স, তারপরে ফ্যাব্রিক্স, টেইলরিং সহ আমরা ইমিডিয়েটলি নেক্সট ফেজে যাচ্ছি, মেডিসিন। সো এরকম যে সেক্টরে আপনি ঢুকবেন না করে, যদি ওখানে প্রোডাকশন বেস কিছু করা যায়, তাহলে বাংলাদেশ থেকে প্রফিট হবে 4 থেকে 5 গুণ বেশি। যেমন বাংলাদেশে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। আমরা যেটা করতে পারি, বাংলাদেশে যারা উদ্যোক্তা আছেন তাদেরকে এতটুকু আমরা সহযোগিতা করতে পারি যে তাদের মেশিন, তাদের ওয়ার্কার সব কিছু আমরা নিয়ে যাব, এবং সামান্য বিনিয়োগে আমরা সেখানে এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলো চালু করতে পারি। এবং গেটেড গ্যারান্টেড এখন পর্যন্ত একটাও গার্মেন্টস ফ্যাক্টরি দক্ষিণ সুদানে, বাট দে হ্যাভ হিউজ ডিমান্ড, প্রচুর ডিমান্ড আছে। একটা দেশ তো এটা দেশ, এটার মানে প্রচুর জনসংখ্যা আছে। একটাই বিশেষত্ব কি, যে এদের অ্যাভারেজ হাইট কিন্তু 6.1 ইঞ্চ, 6 ফিট 1 ইঞ্চ। মানে এদের বডি সাইজটা একটু অন্যরকম। অনেক রকম, অনেক লম্বা, আবার ওই অনুপাতে তারা মানে অত স্বাস্থ্যবান হয় না। চড়া না। তাহলে হচ্ছে কি, আপনি যদি কোনো স্ট্যান্ডার্ড রেডিমেড গার্মেন্টস পাঠান, এটা ওখানে স্যুট করবে, ফিট করবে না। হ্যাঁ। সুতরাং ওখানে গার্মেন্টস ফ্যাক্টরি সেট করা খুব ইজি। তাহলে এখন দেখুন, আপনি এখান থেকে যে বন্ধ গার্মেন্টস ফ্যাক্টরিগুলি আছে বা অন্যান্য ফ্যাক্টরি যেগুলি আছে বন্ধ হয়ে গেছে, আমরা এখান থেকে মেশিন নিয়ে যাব, আমরা তাদের ওয়ার্কারদের নিয়ে যাব, এই নেওয়া, ওখানে রাখা, থাকা, অ্যারেঞ্জমেন্ট সব কিছু আমরা অ্যারেঞ্জমেন্ট করে দেবো। তাদের কোনো অন্য কোনো ওখানে যে সিকিউরিটি চ্যালেঞ্জ আছে মারাত্মক, এটা বাইরে কেউ সামাল দিতে পারবে না। হাউ মানে ইনভেস্টর যারা, তারা দুইটা সিকিউরিটি সবসময় খোঁজে। একটা হচ্ছে যে সিকিউরিটি অফ দেয়ার ইনভেস্টমেন্ট, অ্যান্ড যদি নিজেদের স্টাফ থাকে তাহলে স্টাফ সিকিউরিটি খোঁজে বিজনেসের ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে স্যার আপনি কিভাবে? আচ্ছা, এটা খুবই চমৎকার একটা প্রশ্ন। এটা স্বভাবতই সবাই বলবে। প্রথম হচ্ছে ইনভেস্টমেন্ট সিকিউরিটি। যেন এই জন্য বলছি যে উগান্ডা এবং দক্ষিণ সুদানে আমরা গত 2 বছরে এখন প্রফিটেবল জায়গায় চলে আসছি। সুতরাং এখন যে কেউ যে বুঝে তারপরে তো বিনিয়োগ করবে, তার আগে না। দ্বিতীয়ত হলো ফিজিক্যাল সিকিউরিটির ব্যাপারে দক্ষিণ সুদানের গভর্নমেন্টের সাথে আমাদের এমইউ করা আছে। যেমন আমরা একটা হসপিটাল করতে যাচ্ছি ওখানে, একটা আমরা অলরেডি বিল্ডিং নিয়েছি, ওদের মিনিস্ট্রি অফ ডিফেন্সের সাথে একটা এগ্রিমেন্ট করেছি। আমরা বাংলাদেশের ডক্টর, নার্স, টেকনিশিয়ান নিয়ে যাব, ইলেকট্রোমেডিক্যাল ইকুইপমেন্ট নিয়ে যাবো, আমরা একটা অপারেশন করবো, তাদের সাথে একটা প্রফেশনাল ইয়েতে গেছি। সো তাদের গভর্নমেন্টের সাথে আমাদের সিকিউরিটির ব্যাপারটা এরকম যে আমরা কোনো এস্টাবলিশমেন্টে যখন আমরা করতে যাই, তখন কিন্তু তাদের আর্ম ফোর্স আমরা সিকিউরিটি হিসাবে স্ট্যান্ড বাই রাখি। কারণ আমি যখন কোথাও যাই, আমার সাথে একজন অফিসার থাকে, 2 জন গানম্যান। আমার যেখানে যেখানে এস্টাবলিশমেন্ট আছে সেখানে ওদের আর্মির আমরা তাদেরকে পেমেন্ট করি, তারা ইয়ে করে। সবচেয়ে বড় কথা হলো, যারা বিনিয়োগ করতে চান তারা জিনিস দেখবেন, শুনবেন, বুঝবেন, ওখানে যাবেন। ওখানে গিয়ে দেখে যখন বুঝবেন যে এটা তাদের জন্য লাভজনক। আমি একটা কথা বলছি, পৃথিবীর এখন সবচেয়ে সুবর্ণ বিনিয়োগের দেশ হচ্ছে গিয়ে দক্ষিণ সুদান। এবং এখানে যে সিকিউরিটি ম্যানেজমেন্ট হ্যাজার্ড আছে, এইটা আমাদের ম্যানেজমেন্ট করার শতভাগ আমাদের বাট সাউথ ক্যাপাবিলিটি আছে। সুদানে তো আমাদের কোনো এমবাসি নাই বোধহয়। না, এমবাসি নাই। হাউ ইউ আর গোইং টু এমবাসি থাকলে সুবিধাও আছে, কিছু অসুবিধাও আছে। যেমন আমাদের এমবাসি করা হচ্ছে ইথিওপিয়াতে। ওকে। ইথিওপিয়াতে আমাদের কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড নেই। মানে এটা এমবাসি যে করা হয়, তখন এই জিনিসগুলো চিন্তা করা হয় না তো। এবং ওই এমবাসি করলে ওখানে কেউ যেতে চায় না। আমরা এখন যে গভর্নমেন্টের সাথে ডাইরেক্ট, যেমন সাউথ সুদানের অল মিনিস্টার্স, অল জেনারেলস আমার ক্লায়েন্ট। তারা আমার এখানে এসে আমাদের বাংলা বাজারে এসে ইউনিফর্ম বানাচ্ছে, তারা স্যুট বানাচ্ছে। সুতরাং এনাদের সাথে যে কোনো জিনিস ডিল করা আমাদের জন্য খুব, যে কোনো বিষয় আমরা গভর্নমেন্টের সাথে খুব ইজিলি ডিল করতে পারি। এটা কিন্তু আমাদের একটা অসাধারণ একটা অ্যাক্সেস আমরা তৈরি করেছি দীর্ঘদিন, 20-25 বছর ধরে ওখানে পিস কিপিং মিশন। তারপরে আমি ব্যক্তিগতভাবে যখন ডিফেন্স ডিপ্লোমেসি নিয়ে কাজ করেছি, তাদের বিভিন্ন মিনিস্টার বা জেনারেলদের সাথে কাজ করে, মানে এখন একটা সম্পর্ক করতে পেরেছি যেটা অভাবনীয়, এবং ওখানে কিন্তু অন্য কোনো দেশ এখনো ঢুকতে পারে নাই। তার মানে স্যার আপনার সাউথ সুদান স্পেসিফিক যদি বলি,
তাহলে যারা ট্রেডার্স আছে আমাদের দেশের, তারা ট্রেডিংয়ের কথা ভাবতে পারে ওখানে, যেটা মোম্বাসা হয়ে তারপরে ইয়ে করা। এবং আপনি যেটা বললেন, দ্বিতীয়ত সার্ভিস রিলেটেড ইন্ডাস্ট্রিও ওখানে কাজে লাগবে মনে হচ্ছে, যেমন হাসপাতাল, তারপরে ডায়াগনস্টিক সেন্টার্স, দেন আদার সার্ভিস রিলেটেড কোম্পানিজ, মেবি আইটি ক্যান বি গুড। আইটি রাইট। আর আরেকটা যেটা আপনি বললেন যে এনার্জি সেক্টর, সোলার এনার্জি, সোলার, রিনিউয়েবল, ওয়াটার পিউরিফিকেশন অ্যাসপেক্ট যেগুলো আছে। আরেকটা আছে হচ্ছে যে আদার ইন্ডাস্ট্রিজ লাইক মোল্ড অ্যান্ড প্লাস্টিক। না, এখানে দুই তিনটা জিনিসের কথা আপনি স্পেসিফিক্যালি বলেছেন। যেমন মেডিকেল সেক্টরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা ব্লাড টেস্ট করতে লাগে $100। একটা যে অপারেশনটা করতে আমাদের এখানে $10,000 লাগবে, $10,000 লাগবে, ওখানে লাগবে $2,00,000। সো দিস ইজ দ্য ডিফারেন্স। এবং এখন পর্যন্ত দক্ষিণ সুদানে, জুবাতে একটা কোনো হাই স্ট্যান্ডার্ড কোনো হসপিটাল নেই। সো এই হচ্ছে অবস্থা। দ্বিতীয় হলো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। একটা ইংলিশ মিডিয়াম যে ভালো স্কুল তা এডুকেশন বিজনেস ক্যান বি অলসো। হ্যাঁ, দিস ইজ অলসো। আর আইটির কথা হলো প্রত্যেকটা অনেক নতুন বিল্ডিং হচ্ছে, প্রত্যেকটা বিল্ডিং আইটির রিকোয়ারমেন্ট আছে, একটাও আপনার আইটি নেই, মানে কোনো সার্ভিস দেওয়ার। একটা ERP নিতে হয় $5,000 থেকে $6,000, যেটা বাংলাদেশে $50,000 সম্ভব। সো আমাদের যে জিনিসটা আমরা দেখলাম যে কোনো সেক্টরে ঢোকার জন্য ট্রেমেন্ডাস অপরচুনিটি আছে। তাহলে এখন বাইরের লোক কেন যাচ্ছে না একটা কারণে ওই ভয়টা, ইন্টারনেট আছে, যে সিকিউরিটি। হ্যাঁ, ইন্টারনেট আছে। তো আমাদের ওখানে ইন্টারনেট বিজনেসটা করতো বাংলাদেশিরা, 90% ইন্টারনেট বিজনেস দখল ছিল বাংলাদেশিদের। কিন্তু এটা একেবারে ধরাশায়ী হয়ে গেছে তারা, বিকজ ওখানে স্টারলিং ঢুকেছে। সো তারা এই যে আমাদের বাংলাদেশি বিজনেস যারা করতেন তারা কিন্তু এককভাবে সংগ্রাম করে, আমি তাদেরকে প্রচণ্ড রেসপেক্ট করি, তারা যেভাবে দেশটাকে এগিয়ে নিয়ে গেছে। হ্যাঁ, বাংলাদেশের ভাবমূর্তি। কিন্তু এখন আমাদের ওই যে একই ডাস্ট ডিজিজের মতো অবস্থা। আমাদের তো বিকল্প সেক্টর, আমরা এগ্রিকালচারে ঢুকতে পারছি না। আমি শুধু এতটুকু বলতে পারি, দক্ষিণ সুদানে $1,000 থেকে মানে $1 কোটি পর্যন্ত বিনিয়োগের অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব। ওকে, মানে 1 ইউনিট বিদ্যুতের দাম হচ্ছে $100 প্রায়। আচ্ছা, সোলার ওখানে 12 ঘন্টা হচ্ছে গিয়া মানে সানলাইট, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এবং এটা তো নিরক্ষরেখার প্রায় উপরে, ফুল সানলাইট, ফুল সানলাইট। আমাদের 12 ঘন্টা অ্যাভারেজ পৃথিবীর খুব কম দেশে আছে, বাংলাদেশে কিন্তু অ্যাভারেজ সানলাইট হচ্ছে 5 ঘন্টা। সোলার অনেক বড় বড় মানুষ আছে, অনেক তাদের বাসায় মানে সোলার সিস্টেম ছাড়া কোনো বিকল্প নেই। সো এই সেক্টরগুলোতে কাজ করার জন্য ট্রেমেন্ডাস অপরচুনিটি আছে। দ্বিতীয়ত হলো ওই যে ম্যানেজমেন্ট গভর্নমেন্টের সাথে সিকিউরিটির ব্যাপারে অন্য কেউই কিন্তু চাইলেই চিঠি দিয়ে ওদের আর্মির একজন অফিসার একটা সেকশন আনতে পারবে না, যেটা আমরা ম্যানেজ করতে পেরেছি। বিকজ ওই দেশের যে ডিফেন্স মিনিস্টার, সে আমার ব্যক্তিগতভাবে বন্ধুত্ব আছে, উনি বাংলাদেশে আসছিলেন, ও দেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছিলেন, সে আমার ব্যক্তিগত বন্ধু। এখন যে ডিফেন্স মিনিস্টার আছে তার সাথে আমরা মিলিটারি টু মিলিটারি কাজ করার চিন্তা ভাবনা করছি। সো সব দিক থেকে আমরা একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পারবো যেখানে বাংলাদেশে বিনিয়োগ করে। তারা তো মানে আমরা বললাম আর কালকে বিনিয়োগ নট দ্যাট, আমরা যেটা বাংলাদেশের বিনিয়োগকারীদের জন্য উগান্ডা এবং সাউথ সুদান যেটা করতে চাচ্ছি, তারা একটা টিম করবে, তারা ভিজিট করবে, এবং এটা ক্রিস্টাল ক্লিয়ার। যদি চায় তারা তাদের প্রতিনিধি রেখেও বিজনেস করতে পারে। তাদেরকে নেওয়া, তাদের থাকা, তাদের বিজনেস পারমিশন, তাদের রিস্ক, এটার ম্যানেজমেন্টের দায়িত্ব আমরা নেব। অফকোর্স আমাদের সাথে একটা নিজস্ব একটা এর মধ্যে একটা ডিলিং হইতেই হবে, এভাবে করতে চাই। তবে এইটুকু আমি বলতে পারি যে পৃথিবীর সবচেয়ে উর্বর বিনিয়োগের জায়গা সাউথ সুদান, দক্ষিণ সুদান। আমি আমার 2 বছরের ব্যবসার অভিজ্ঞতা থেকে বলছি। উগান্ডা এবং এইসব উগান্ডা নিয়ে অনেক ট্রল করা হয়, উগান্ডাতে গেলে আমাদের অনেকে লজ্জা পেয়ে যাবে যে আসলে সম্ভাবনা এত উন্নত বলবো না, মানে তাদের অপরচুনিটিসগুলো আমি বলবো। আর একটা জিনিস রায়ান হলিডে আবার বলি যে যেখানে অবস্টাকল যত হাই, সেখানে অপরচুনিটি তত বেশি। স্যার, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ কোশ্চেনে চলে আসছি, শেষ পর্যায়ে চলে আসছি। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন এর তারিখ বলবো না, স্পেসিফিক করে ফেলছেন, মাসটা স্পেসিফিক করে ফেলছেন যে হবে। আদারওয়াইজ এটা অবশ্য ওনার কাজ না, তারিখটা সম্ভবত নির্বাচন কমিশনই অঙ্ক করে বের করে যে কোন তারিখটা হলে পরে ভালো হয়, ব্যাক ক্যালকুলেশন করে, ফরওয়ার্ড ক্যালকুলেশন করে। বাট একদিক থেকে ভালো হলো যে আমরা নির্বাচনের একটা গ্যারান্টেড অপশন খুঁজে পেলাম যে এই মাসে হতে যাচ্ছে। বাট অ্যাগেইন বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি এবং ভোটার পর্যালোচনা করলে পরে আমরা যেটা দেখতে পাই স্যার, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের মতো একটা বড় পার্টি যখন অ্যাবসেন্ট থাকে ভোটের মাঠে, তখন একটা ভ্যাকিউম ক্রিয়েট হয়, পলিটিক্যাল ভ্যাকিউম ক্রিয়েট হয়।
এনসিপির মতো একটা কিংস পার্টি ক্রিয়েট করে এই ভ্যাকুয়ামটা এলিমিনেট করার চেষ্টা চলছে। ইভেন এরকম গুজবও চলছে যে সরকারই নেগোশিয়েট করার চেষ্টা করছে যেন তাদেরকে দিয়ে কিছু সিট গ্যারান্টেড করা যায়। তো একে তো আমাদের দেশে ভোটে ব্যাপক কারচুপি অভিযোগ আগে থেকেই ছিল, দ্বিতীয়ত হচ্ছে আমাদের ভোটাররা খুব মানে ফ্রিকল মাইন্ডেড। এরকম গল্প আমরা শুনে থাকি যে আহ, খুব মোটিভেটেড হয়ে ভোট কেন্দ্রে যাওয়ার পরে মার্কা দেখে বিভ্রান্ত হয়ে যায় যে আসলে কোথায় দিলাম। আবার অনেকে আছে যে পরের দিন আপনি ভোট দিতে যাবেন, পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে বলে একটা নতুন লুঙ্গি পরে যায়, এই জন্য একটা লুঙ্গি উপহার দেয় এবং ওই রাতে তার কাছে রাজনীতি উবে গিয়ে একটা লুঙ্গির কাছে সে বিক্রি হয়ে যায়। তো এইরকম পলিটিক্যাল টেনশন, ভোটার ডিনামিক্সের যে মানে ছোট বড় অঙ্ক সব কিছু মিলিয়ে আসন্ন নির্বাচনের আগে এবং পরে, আমি পরে কথাটা এই কারণে বললাম স্যার, নির্বাচনের পরের অভিজ্ঞতাও কিন্তু আমাদের ভয়াবহ স্যার। ইমিডিয়েটলি আফটার ইলেকশন গ্রামের পর গ্রামে কিন্তু নির্যাতন চলে। তাহলে এবারে নির্বাচনের আগে এবং পরে কি হতে যাচ্ছে স্যার? আচ্ছা, এই বিষয়টা খুব সহজ উত্তর নয়। আমরা যেটা মোটা দাগে প্রথম বলতে পারি যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ইউনূস, যে জিনিসটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, উনি কিন্তু ওনার কথা থেকে কখনো বিচ্যুত হন নাই অদ্যাবধি। উনি যে মাপের মানুষ, এখন অনেক কিছু, যে উৎসাহ, যে উদ্যোগ, যে উদ্দীপনা, যে আদর্শ নিয়ে শুরু করেছিলেন সেটা পারেননি, দ্যাটস ট্রু। এখানে ব্যর্থতা আছে, অনেকের ব্যর্থতা আছে, শুধু তাকেই তো আর দোষারোপ করলে হবে না। যেমন প্রথম কথা হচ্ছে যে এনসিপি একটা মানে দল, যাদেরকে দিয়ে তারা কিন্তু মোটামুটি এই অভ্যুত্থান বা বিপ্লব যেটা বলি, এটার মেইন স্টেক হোল্ডার ছিল। সো তাদের কাছে জাতির প্রত্যাশা অনেক ছিল। সেটা তারা, প্রত্যাশা যত উঁচু ছিল, হতাশা ততটাই নিচে ফেলে দিয়েছে তাদেরকে, ক্যারি করতে পারেনি। সুতরাং যদি কিংস পার্টির আদলে ব্যাপারটা দাঁড়ায়, তাহলে সেই প্রজেক্ট ফেল করেছে। এখন নির্বাচন ঘোষণা হয়েছে, আমি মনে করি এনসিপির আর কোনো গুরুত্ব থাকবে বলে ধারণা করছি না। এবং নির্বাচনটা হয়ে গেলে এনসিপির অস্তিত্ব টিকে থাকবে কিনা সেটা নিয়েও আমি সন্দিহান। বিকজ তাদের কর্মকাণ্ড, তাদের আত্মপ্রকাশ, তাদের বিভিন্ন ধরনের, এই যে ইভেন লাস্ট ঘোষণার দিন কক্সবাজারে যাওয়া টাওয়া, এগুলো সব কিছু মিলে মানে খুবই ইম্যাচিউর এবং বিতর্কিত জন্ম দিয়েছে। দ্বিতীয়ত হলো জুলাই সনদ নিয়ে অনেকের আক্ষেপ আছে। কার মনে থাকবে জুলাই সনদ? ম্যাগনা কার্টারে কি ছিল কয়জন জানে? খালি জানে ম্যাগনা কার্টার। তো এখন যে কোনোভাবে হোক না কেন একটা, আদারওয়াইজ আমরা কি গেটিসবার্গ অ্যাড্রেস আশা করতেছিলাম নাকি? হ্যাঁ, মানে এটা হলো কি, মানে এইটাকে নিয়ে তো এখন অলরেডি সমালোচনা হচ্ছে। তো বিএনপি খুশি বড় দল হিসাবে, জামাত অখুশি, এনসিপি অখুশি। এনসিপি অখুশির মূল কারণ হচ্ছে সংবিধান নিয়ে বাতিলের কথা কিছু বলা হয় নাই, গণভোটের কথা বলে না, এগুলো অবাস্তব ইস্যু অনেকটা। তো কথা হলো যে কোনোভাবে হোক না কেন একটা ঘোষণার মধ্য দিয়ে একটা নির্বাচন করে দেওয়াটা, কোনো রকম একটা বিপদ থেকে দেশকে উদ্ধার করার মতো একটা পরিস্থিতি তৈরি করাটাই হচ্ছে এই গভর্নমেন্টের জন্য বেস্ট পসিবল এক্সিট প্ল্যান। কিন্তু এখানে কয়েকটা জটিলতা তৈরি হচ্ছে, যেমন লেভেল প্লেইং ফিল্ড কিন্তু নাই। বিকজ কোনো দল চাঁদাবাজি করে মানে নাভিশ্বাস তুলে দিয়েছে মানুষের। এখন তাদের যে প্রতিপক্ষ যারা নির্বাচন করবে, তারা তো এলাকায় ফিরতে পারছে না, বিকজ তাদের না মিথ্যা মামলা, হামলা, এটা চলতেই আছে। তো যদি তাদের এগুলি সরকার মানে না তুলে, বা এটা তারা যদি এটা থেকে রিলিফ না পায়, তাহলে তারা এলাকায় যাবে কীভাবে? সুতরাং নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য এটা সরকারের দায়িত্ব। এখন এই মিথ্যা মামলাগুলি প্রত্যাহার করে প্রত্যেকটা, যার নামে কোনো বড় ধরনের অভিযোগ নাই, তাকে এখন নির্বাচনমুখী হওয়ার জন্য সুযোগ করে দিতে হবে। গভর্নমেন্ট কিন্তু এখন পর্যন্ত 5%ও কাজ এটা করতে পারেনি। বাট নতুন যে অর্ডিন্যান্স হলো স্যার, সেটা কি অ্যাপ্লাইড হচ্ছে না? না, হচ্ছে না। নতুন যেটা সিআরপিসি 173A, এখানে বলা আছে যে এসপি, সুপারিনটেন্ডেন্ট পুলিশ বা পুলিশ কমিশনাররা যাদেরকে মনে করবেন জড়িত না, তাদেরকে ইনভেস্টিগেশনের মাধ্যমে তাদেরকে ফাইনাল রিপোর্ট দিয়ে বাদ দিতে পারবে। এর আগে ডিসি সাহেবদেরকে এরকম একটা ক্ষমতা দিয়েছিল, বাট কোনো কাজ হচ্ছে না। গভর্নমেন্ট অপারগ, এটা করতে পারছে না, ভীষণভাবে ব্যর্থ হচ্ছে। আবার যারা মিথ্যা মামলায়, মানে অনেকে জেলে আছে, অনেকে বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছে গত 6 মাস, 8 মাস, 1 বছর ধরে, সেই মিথ্যা মামলাগুলো কোনো জজ সাহেবরা বেল দিচ্ছেন না, দিতে পারছেন না হয়তোবা। তো সব মিলে পুলিশ অকার্যকর,
পুলিশ এখন শুধুমাত্র ওই চাঁদাবাজির তালিকা নিয়ে তারাও চাঁদা নিচ্ছে, যে রাজনৈতিক দলগুলিকে চাঁদা শেয়ার করছে, এই কাজগুলি করতে পারছে, আর কোনো কাজ নাই। বিচার বিভাগ, বিচার ব্যবস্থা তাদেরকে বেল দিতে পারছে না, রাষ্ট্র আইন শৃঙ্খলার উন্নতি করতে পারছে না, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি এগুলো তো ক্রমান্বয়ে বাড়তে আসছে। টিআইবি রিপোর্টে দেখেন, টিআইবি রিপোর্টে দেখা যাচ্ছে যে প্রায় 80% বা 75% হচ্ছে বিএনপির লোক, 22% বা কত হচ্ছে কি আপনার আওয়ামী লীগ, ইন্টারেস্টিংলি 6% হচ্ছে জামাত, আর 1% হচ্ছে এনসিপি। মানে জামাতের হলেই যে তারা একেবারে পুতপবির তা না, মানে আমরা কি দেখবো সুযোগের অপেক্ষায় ইকুয়ালি করছে। তাহলে 6% যদি জামাতের লোক ইনভলভ থাকে, এটা কি ইন্ডিকেট করে? কারণ জামাত তো এখন সুযোগ পায় নাই, তারা রাষ্ট্র ক্ষমতা এখন যেতে পারে নাই কোনোদিন। এর মাঝে যেটা হয়েছে যে এই যে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে শূন্যতা তৈরি হচ্ছে, এখানে যে যেখানে পারছে সে সেখানে সুযোগ নিচ্ছে। সেখানে জামাত ওখানে নিচ্ছে, জামাতের অনেক নেতার বাড়িতে অস্ত্র পাওয়া যাচ্ছে। এনসিপি দেখেন একেবারে 1% তারাও করছে। তার মানে যার সুযোগ আছে সেই এটাকে কাজে লাগানোর চেষ্টা করছে। এইটা হলো বাংলাদেশের ধারা। এইটার থেকে মুক্তির জন্য যে একটা নির্বাচন। আবার দ্বিতীয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছেন, সেটা হচ্ছে আওয়ামী লীগ তো অংশগ্রহণ করছে না। এখন অনেকগুলি ভয়াবহ অপশন কিন্তু সামনে আছে। যদি আওয়ামী লীগ এটাকে, এখন তারা তো ব্যান্ড আউটফিট, মানে তাদের কার্যক্রম নিষিদ্ধ। তাহলে দেখেন আমরা মিলিটারি অপারেশন যখন করি তখন দিল্লি থেকে বলে বসবে না তো যে কেউ ভোট দিতে যেও না ভোট কেন্দ্রে? অস্বাভাবিক কিছুই নয়, অস্বাভাবিক কিছুই নয়। টার্ন আউট কমে যাবে। হ্যাঁ, অফকোর্স কমে যাবে। যদি এমন একটা ব্যাপার থাকে যে নির্দেশ দেন যে যাবেন না, তাহলে টার্ন আউট অবশ্যই কমবে। এবং এটা কত পার্সেন্ট? যদি এখন 300 সিটের মধ্যে 200 সিটের মধ্যে আপনাদের এগুলো 50%, তাহলে গ্রহণযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন উঠবে। এবং জাতিসংঘ কিন্তু স্পষ্ট আওয়ামী লীগের পার্টিসিপেশনের ব্যাপারে ইতিবাচক মন্তব্য করেছে। তো সব মিলে অনেক ঝুঁকি আছে। এখনো হাইকোর্টে রিট করার ব্যাপার আছে। এখনো মানে শেখ হাসিনা একটা ঘোষণা দিতেই পারেন যে এই সরকার, নির্বাচিত সরকারকে এতদিন থাকতে দেব না। জটিলতা অনেক আছে। সুতরাং এই সার্বিক দিক থেকে যে জিনিসটা প্রয়োজন ছিল রাজনৈতিকভাবে একটা ঐক্য তৈরি করার জন্য, যেটা বাংলাদেশে কোনোদিন সম্ভব না। আমি অনেকবারে বলেছি 3000 বছরের ইতিহাসে এই জাতি কখনো ঐক্যবদ্ধ হতে পারে নাই। 1, 2 হলো এই যে একটা সুযোগ, অপূর্ব একটা সুযোগ সৃষ্টি হলো, সেখানে যদি আমি প্রধান স্টেক হোল্ডার আমি এনসিপি সহ বৈষম্য ছাত্র আন্দোলন করি, তারা যে ফ্রন্টটা ডিসপ্লে করেছে, ভয়ানক একটা অবস্থা। তার মানে এটা প্রমাণ হলো যে এই অল্প বয়স্ক নাবালক ছেলেমেয়েদের কাছে দেশ জাতি নিরাপদ নয়। তারা কোনোদিন ভালো কিছু এনে দিতে পারবে না, তারা যে জিনিসগুলো ডিসপ্লে করেছে। থার্ড হলো বিএনপির মতো বড় রাজনৈতিক দল, যারা প্রচণ্ড সহনশীলতা দেখিয়ে একচ্ছত্রভাবে ভূমিধস বিজয় আনতে পারত, কিন্তু তাদের কর্মকাণ্ডের মাধ্যমে মানে এমন পরিস্থিতি তৈরি করলো, সবচেয়ে অসহিষ্ণু আচরণ করেছে সাথে এই দলটা তৈরির পরে। সবচেয়ে অসহিষ্ণু আচরণ প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন বিএনপির 4-5 জন মানে নেতৃত্বের গণ্ডগোল হয়ে গেছে। এবং গত 1 বছরে যে আপনার হত্যাকাণ্ড হয়েছে, তার মধ্যে 60 to 70% হচ্ছে বিএনপির অন্তর্দ্বন্দ্ব। এই জায়গায় স্যার একটা খুব ইন্টারেস্টিং টুইস্ট মানে অবজারভেশন আমার, সেটা হচ্ছে যে পোস্ট জুলাই রেভলিউশন ফেজে এসে নতুন পলিটিক্যাল পার্টির একটা মাশরুমিং হয়েছে। আই অ্যাকসেপ্ট দ্যাট। প্রায় 147টা নতুন পলিটিক্যাল পার্টি নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করছে। বাট দ্যাট অলসো গিভস অ্যান ইন্ডিকেশন যে মানুষ লিডারশিপ কালচার করার একটা অ্যাসপিরেশন খুঁজে পাচ্ছে। বাট বিএনপির মতো এত বড় একটা পলিটিক্যাল পার্টিতে আই ডোন্ট সি এনি নিউ ফেসেস। ইভেন যদিও ছাত্র সংগঠন থাকারই কথা না পলিটিক্যাল পার্টির নিয়ম অনুযায়ী, তাদের একটা আছে, সেইখানেও আইবুড়ো লোকজন ঘোরাফেরা করছে। আবার মেইন স্ট্রিমে এসে আমরা দেখলাম যে মানে এরকম একটা ডক্ট্রিন অফ নেসেসিটির যে একটা ব্যাপার আছে স্যার, যে এরকম একটা পরিস্থিতিতে ব্যান্ড অফ নিউ লিডারশিপ উঠে আসার কথা, বিএনপির ক্ষেত্রে এটা কিন্তু দেখা যাচ্ছে না। হ্যাঁ, এটার একটা কারণ হচ্ছে কি, ধরুন যারা গত 15-17 বছর বিএনপির নেতৃত্বে হামলা, মামলা, জেল, অপদস্থ হয়েছে, এই জায়গাটা তো কাউকে ছাড়তে দিতে চাইবে না। সুতরাং নতুন কাউকে, নতুন এক হলো আপনার কি যোগ্যতা এই জায়গাটা যাওয়ার, আপনার শিক্ষিত, আপনি দেশপ্রেমিক, আপনি আদর্শ মানুষ, আপনি সৎ, এগুলো তো যোগ্যতা না। যোগ্যতা হচ্ছে, এখন গন্ডগোলটা কেন হচ্ছে, কেন অন্তর্দ্বন্দ্বর কারণে আপনার, এটা কি ইলেকশন, এটা কি নির্বাচনের নমিনেশন, তা তো না। এখন হচ্ছে কার কোথায় দখলদারি, কার কোথায়। আমি আমার মানে একটা নির্দিষ্ট জায়গায় উপজেলায় বলতে পারি
একটা উপজেলায় 3 জন বিএনপির নেতা ইউনিয়ন ভাগ করে নিয়েছে, কেউ উপজেলা হেডকোয়ার্টার, কেউ হচ্ছে এই 3টা ইউনিয়ন, কেউ হচ্ছে এইটা ইত্যাদি, এইরকম ডিস্ট্রিবিউশন নেই। এবং এক জায়গায় গন্ডগোল মারামারি খুনাখুনি তখন হচ্ছে যখন এক জায়গায় 2 জনের চোখ পড়ছে, বাইরের অন্য দলের তো কোনো প্রশ্নই ওঠে না। তা সুতরাং এখানে নতুন লোক ঢোকার কোনো সুযোগ নেই। তা সুতরাং এই অন্তর্দ্বন্দ্ব অন্তর্কলহ, হ্যাঁ, এটাকে যদি খুব শক্তভাবে হ্যান্ডেল করা যেত যে না, তাহলে হয়তো পরিস্থিতি ভালো হতো। কিন্তু আমি মনে করি যেটা একদম, ওই তো বললাম যে বিএনপির জন্মের পর থেকে এত বিশৃঙ্খল, এত বেশি মানে চাঁদাবাজি, এই দখলদারিত্বের মানে কোনো সময় বিএনপিতে হয়নি। সুতরাং এটা একটা ইফেক্টও পড়বে। এইবার আমি ধারণা করছি বাংলাদেশের মানুষের কাছে একটা বিশাল চয়েস। আমি সিঙ্গাপুরের যদি নির্বাচন, যে পিপল অ্যাকশন পার্টি মানে 62 সাল থেকে এইবার 14 বারের মধ্যে নির্বাচিত হলো, এর মধ্যে 2011 সালের নির্বাচনে সবচেয়ে কম ভোট পেয়েছিল পিপল অ্যাকশন পার্টি। তখন এরা রিসার্চ করলো কারণটা কি। ওইবারই একমাত্র ওই যারা ইয়াং ভোটার তারা সিদ্ধান্ত নিয়েছে যে দল নয়, আমরা ব্যক্তি দেখে দেব। এবার ব্যাপারটা তাই দাঁড়াবে, কারণ এখন যারা 35 বছর 40 বছর বয়স, তারা কিন্তু ওই মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধ, তার অবদান, তার ভাষণ, বা জিয়াউর রহমানের যে ভাষণ, তার যে দেশপ্রেম, সততা, এই গল্পগুলি তাদের কাছে আর খুব বড় আকারে উপস্থাপিত হবে না। তারপরেও তাদের যাদের আগের জেনারেশন, তারা বিএনপিকে 3-4 বার দেখেছে, আওয়ামী লীগকে 3-4 বার দেখেছে, এটা দুর্নীতিতে কয়েকবার চ্যাম্পিয়ন হচ্ছে, কোন ভবনের কী দুর্নীতি ছিল, কী ছিল, এগুলো কিন্তু তারা জানে। সুতরাং ওই জেনারেশন এই যে নতুন জেনারেশনকে খুব ভালো কিছু ট্রান্সমিট করবে বলে মনে হয় না। 1, 2 হলো তারা তো দেখতে পাচ্ছে যে এই দলগুলির অঙ্গ সংগঠন কী করছে, এবং গত ফ্যাসিস্ট মানে আওয়ামী লীগ সরকারের সময় কী হয়েছে। আমাদের কথা খুবই স্পষ্ট, আমরা আওয়ামী লীগ বিএনপি বলে আমরা কোনো ফ্যাসিজমকে আসতে দিতে চাই না। এই জন্য জনতার দল আমরা যে আহ্বান করেছি, এই অপূর্ব সুযোগ বারবার আসবে না। গত 54 বছরে কিন্তু এই প্রথম আমাদের সামনে আসছে। এই সময় যদি আমরা সৎ, সাহসী, দেশপ্রেমিক নেতৃত্ব আনতে না পারি, তাহলে ওই অলিগার্কি আসবে, ওই অনিয়ম আসবে, ওই দুর্নীতি আসবে, ওই চ্যাম্পিয়নশিপ আসবে। কারণ সৎ, দেশপ্রেমিক, সাহসী নেতৃত্ব ছাড়া এগুলিকে ইরেডিকেট করা সম্ভব না। আপনি দেখুন, এটাকে চেঞ্জ করতে প্রথম আমাদের দরকার শিক্ষানীতি, নৈতিক শিক্ষায় ফিরতে হবে। কোনো দেশপ্রেমিক মানুষ, সৎ মানুষ ছাড়া শিক্ষা ব্যবস্থা নিয়ে মানে চিন্তাই করে যা আছে চলুক, বিকজ তাদের এজেন্ডা তো কোনো সময় দেশকে নেওয়া হয় না। সুতরাং এই একটা জায়গায় আমরা মনে করি এইবার বাংলাদেশের মানুষের সামনে বিশাল একটা সুযোগ আসছে সৎ, সাহসী, দেশপ্রেমিক নেতৃত্ব খুঁজে বের করা। আর বলছি না যে আমাদের দলকে ভোট দেন, আপনার এলাকায় যে সবচেয়ে সৎ, সবচেয়ে যোগ্য, সবচেয়ে সাহসী, দেশপ্রেমিক, আপনি তাকে ভোট দেন। প্রয়োজন বোধ আপনি ভোট দিবেন না, কিন্তু খারাপ মানুষকে যেন নির্বাচিত মানে না করেন। যদি নির্বাচিত করেন তাহলে এর ভোগান্তি এটা হবেই, মানে খারাপের দিকেই যাবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমরা উই হোপ ফর দ্য বেস্ট। আমরা আশা করি যে আমাদের নির্বাচনটা যথাসময়ে হবে। নির্বাচন অবশ্যই সেনাবাহিনীর সহায়তায় সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে, এবং নির্বাচনের পরে আমরা যে সহিংসতা দেখে অভ্যস্ত, এই সহিংসতাটা এবার হবে না ইনশাল্লাহ। এবং আপনি যেভাবে উপদেশ দিলেন, পরামর্শ দিলেন, এবারের ভোটারদের সাইকিতে একটা চেঞ্জ এসছে। সুতরাং তারা হয়তো এবার মার্কা নয়, ব্যক্তি দেখে অ্যাটলিস্ট অপেক্ষাকৃত একটা বেটার পার্লামেন্ট আমরা আশা করতে যাচ্ছি সামনে ইনশাল্লাহ। সো সেই আশাবাদ রেখেই স্যার আজকে আপনার কাছে বিদায় নিচ্ছি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। শুধু দর্শক মণ্ডলী, আবারও দেখা হবে স্ট্র্যাটলগের নতুন পর্ব নিয়ে আগামী সপ্তাহে। আমাদের আসন্ন পর্বগুলোর ভেতরে আছে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামে যে আদিবাসী সংকট এবং কুকিচিন যে আর্মি আছে তার যে অপপ্রচার এবং জঙ্গি তৎপরতা আছে সে ব্যাপারে আমরা আলোচনা করব একজন অতিথির সাথে। নেতৃত্ব এবং নেতৃত্বের গুণাবলী, এটা নিয়ে আমরা আলোচনা করব আরেকজন অতিথির সাথে। এবং সর্বোপরি আমাদের আকাশ প্রতিরক্ষা নিয়েও একজন সাবেক বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমরা আলোচনা করব। আমাদের পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য চোখ রাখুন, আমাদের সাথেই থাকুন, জনতার দলের সাথেই থাকুন। জনতার দল জিন্দাবাদ, ইনসাফ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।